देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। আসসালামু আলাইকুম আপিরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি চলে আসলাম তোমাদের জন্য রাঙিয়ে দেওয়া ভালোবাসা স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে। তো তোমরা সবাই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে বসে পড়ো, বুঝছো? সম্মানিত সকল কাউন্সিলর, আমি আপনাদের এখানে ডেকেছি শুধু একটাই কারণে, সেটা হলো আমরা চাই আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি মডেল শহরে রূপান্তরিত করতে। সেজন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। এবারেও আমরা বিশাল আকাশের বাজেট পেয়েছি সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য। আমরা আশা করছি এই বাজেট দিয়েই আমরা কাজ এগিয়ে নিতে পারবো। মিস্টার নামজুন সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে মিটিং করছেন। জিয়ন জাংকুক নিজ চেয়ারে বসে প্রত্যেক কাউন্সিলরদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সিটি কর্পোরেশনের একটা পদে সেও আছে, আর সেই কারণেই আজকের মিটিংয়ে উপস্থিত হয়েছে। একজন কাউন্সিলর বলে উঠলেন, এই বাজেট দিয়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে আপনি মনে করেন? এত কম টাকায় কি হয়? 100 কোটি টাকা অবশ্যই কম নয়। আমরা সৎ থাকলে এই টাকা দিয়েই কাজ হয়ে যাবে। আমাদের উপর নির্ভর করছে সিটি কর্পোরেশনের উন্নয়ন, তাই আমরা মন থেকে সৎ হই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একতা। একতাই পারবে আমাদের শহর দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। মিস্টার নামজুন হাসি মুখে বললেন কথাটা। জাংকুক এতক্ষণে আলোচনায় সবার মনোভাব বুঝে গেছে। এখানে উপস্থিত সকলেই যে ওর বাবার কথার অপছন্দ করেছে এবং বিরোধিতাও করবে, এটা ওর জানা হয়ে গেছে। আমরা শুধু খেটেই মরবো, বিনিময়ে কিছুই পাবো না। এই যে জনমানুষের জন্য এত কিছু করছি আমরা, এর কি কোনো মূল্য নেই? আরেকজন কাউন্সিলর প্রায় রেগেই উঠল। মিস্টার নামজনের কথা তার পছন্দ হয়নি, সেটা বোঝা যাচ্ছে তার রাগে। আমরা জনগণের কাছ থেকে শ্রদ্ধা, ভালোবাসা পাচ্ছি, এটাই কি সব নয়? শুধু শুধু শ্রদ্ধা আর ভালোবাসা ধুয়ে কি আমরা পানি খাবো? বাজেটের সব টাকায় যদি খরচ করি তবে আমরা চলবো কিভাবে? গত বছরও আপনার জেদের কারণে আমাদের লস হয়েছে। এত জনগণ জনগণ করে কি পান? ওই শ্রদ্ধা ভালোবাসায় কি পেট ভরায় আপনার? পেট ভরাতে টাকা লাগে না, চাহিদা পূরণ করতে টাকা লাগে। ওইসব শ্রদ্ধা ভালোবাসা শুধু বই আর সিনেমার জন্য, বাস্তবতা অনেক কঠিন। এত রেগে যাচ্ছেন কেন? দল থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে সম্মানই পাই, এটা দিয়েই আমাদের পেট ভরানো সম্ভব এবং চাহিদাও পূরণ করা সম্ভব। আমরা দেশের সেবক, জনগণের সেবক, সেটা ভুলে গেলে চলবে না। আমরা তখনই নিজেকে ভালোবাসতে পারবো যখন আমরা মন থেকে দেশকে ভালোবাসতে পারবো। রাখেন তো আপনার দেশপ্রেম, আপনার অনেক আছে তাই এমন সাধু সাজছেন। আপনার বাবা 20 বছর মেয়র ছিলেন, আপনি মেয়র 15 বছর ধরে, এমপি আপনার ভাই। আর কি লাগে আপনার? যা কামানোর কামিয়ে নিয়েছেন। এবার আমরা যখন নিজেদের কথা চিন্তা করছি তখন আপনি বাধা দিচ্ছেন কেন? ওয়ার্ড প্রতি আমরা যে বাজেট পাবো সেটার মূল্যায়ন আমরাই করব। আপনার এত মাথা না ঘামালেও চলবে। সে কাউন্সিলরের কথা শেষ করতে পারল না, তার আগেই জাংকুকের 9mm এর নল তার কপালে জায়গা করে নিয়েছে। অনেক বলেছেন আপনি। রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি আমার পরিবারকে টানছেন কেন? মিস্টার নামজুন অসহিংস হতে পারে, কিন্তু তার ছেলে সহিংস, এটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন, নয়তো ভবিষ্যতে চিন্তা করার জন্য এই মাথাটাই আর থাকবে না, মেরে পুঁতে দেব। রাগে জাংকুকের মুখ লাল বর্ণ ধারণ করেছে। ওর কথাগুলো যেন আস্ত নরক ভেদ করে বেরিয়ে এসেছে, যেখানে কোনো আবেগের ছিঁড়ে ফোটা নেই, আছে শুধু হুঙ্কার আর কর্তৃত্ব। জাংকুকের দিকে তাকিয়ে কনফারেন্স রুমে উপস্থিত সকলে ঘাবড়ে গেছে। এসি থাকা সত্ত্বেও ঘামছে কয়েকজন। মেয়র স্যার, আপনি কি সাথে করে ছেলেকে এনেছেন আমাদের হুমকি দিতে? আর এই কাউন্সিলরের সাথে বাকি সবাই তাল মেলালো। সবাই মিস্টার নামজনের প্রস্তাবের বিপক্ষে কথা বলছে। হ্যালো কাউন্সিলর, আমি দলের সিটি কর্পোরেশনের একটা পদে আছি, আর সেজন্য এই মিটিংয়ে আসতে আমার কোনো বাধা নেই, তাই এসেছি। আমি কোনো সুযোগ সন্ধানী শিয়াল নই। আর এখানে উপস্থিত সব কাউন্সিলর একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন,
আমার বাপ দাদারা ফকির ছিল না যে রাজনীতিকে পুঁজি করে নিজেদের ভাগ্য উন্নয়ন করবে। আপনারা নিশ্চয় আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন। এরপর যদি আর কখনো আমার ফ্যামিলি সম্পর্কে কেউ আজে বাজে কথা বলে, তবে সেদিনই তার দুনিয়ায় শেষ দিন হবে। হ্যালো মেয়র সাহেব, আপনার মিটিংয়ে কি আরো কিছুক্ষণ চলবে? তবে চালাতে পারেন, আমি বাহিরে বসছি। এইসব লোভীদের পাশাপাশি চেয়ারে বসে আপনার লেকচার শোনার কোনো ইচ্ছে আমার নেই। জাংকুক রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। মিস্টার নামজুন বুঝতে পারছেন তার মতো দেশপ্রেম সবার মধ্যে নেই। এরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। কাউন্সিলরদের এমন আচরণে তার মন খারাপ হলেও তিনি জাংকুকের কাজে রেগে গেছেন। আজকে তিনি জাংকুককে কিছু কথা শোনানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর তিনি সংক্ষেপে কয়টা কথা কনফারেন্স রুমে বলে বেরিয়ে যায়। জাংকুককে সাথে নিয়ে বাসায় ফেরে। তুমি কি সব জায়গায় আমাকে হেনস্থা করবে বলে ঠিক করেছো? আমার সম্মান নিয়ে খেলতে তোমার ভালো লাগে? কি আনন্দ পাও এমন করে? ড্রয়িং রুমে ঢোকা মাত্রই চিৎকার করে উঠলেন মিস্টার নামজুন। কুল মেয়র সাহেব, কুল। এত রাগ শরীরের জন্য ভালো নয়। তোমার না হয় নিজের অপমানে কিছুই মনে হয় না, কিন্তু সন্তান হিসেবে আমার এসব ভালো লাগে না। তাই বাবার অপমানে সন্তান হিসেবে তার হয়ে কথা বলতেই পারি আমি। জাংকুক সোফায় আরাম করে বসে আছে। আপাতত মাথা গরম করার কোনো ইচ্ছে ওর নেই। তুমি শুধু কথা বলনি, সেই সাথে অস্ত্রও বের করেছিলে। মেয়র কাউন্সিলরদের মিটিং এ তুমি অস্ত্র বহন করেছিলে। এটাই তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে যথেষ্ট। আর এজন্য তুমি দল থেকে বহিষ্কৃত হতে পারো। তার চেয়েও বড় কথা, আমি সবার সামনে একজন সন্ত্রাসীর পিতা হিসেবে পরিচিত হলাম। আমার সামনে অস্ত্র বের করতে তোমার বুক কাঁপলো না একবারও? যাদের সাথে মিটিং করছিলাম তুমি আমি ভালো করেই জানি তারা মানুষ হিসেবে মোটেও ভালো নয়। কিন্তু তুমিও কি ওদের থেকে ভালো? অবশ্যই না। যেখানে মুখের কথায় কাজ হতো সেখানে তুমি অস্ত্র বের করেছো। আজ আমাকে সবার সামনে হেয় করেছো তুমি। জিন আর তে ড্রয়িং রুমে দাঁড়িয়ে বাবা ছেলের কথোপকথন শুনছে। তারা বাবা ছেলের কথার মাঝখানে কথা বলার সাহস পাচ্ছে না। জিন জানে জাংকুক যতই স্বাভাবিক দেখাক না কেন, ভেতরে ভেতরে ও রেগে আছে। আর মিস্টার নামজুন তো রেগে পুরো আগুন হয়ে গেছে। আব্বু প্লিজ একটু থামো। ছেলের সামনে অন্যরা তার বাবাকে ইনসাল্ট করছে, আর আমি ছেলে হয়ে সেসব হজম করব? কখনোই নয়। এতে যদি আমি সমাজের চোখে খারাপ হই তবে তাই হব। তবুও আমি তোমার অপমান মেনে নেব না। যার যেটা প্রাপ্য আমি সেটাই করেছি। আমি যদি সেখানে নরম গলায় কথা বলতাম তবে ওরা আমাকেও ছাড় দিত না। একটা প্রবাদ আছে জানো তো, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পুজো করতে হয়। আমি শুধু সেই প্রবাদ বাক্যটাই অনুসরণ করেছি। তোমার নীতিবাক্য শুনে অবাক না হয়ে পারছি না। কতজনকে বন্দুকের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে? ভয় আর সম্মান একে অপরের বিপরীত। তোমাকে মানুষ ভয় করতে পারে কিন্তু সম্মান করে না, আর আমাকে যারা সম্মান করে তারা মন থেকেই করে। কিন্তু একমাত্র তোমার কারণে আমার এত বছরের অর্জিত সম্মান ধুলোয় লুটানোর পথে। আম্মু, তুমি মেয়র সাহেবের জন্য জুস নিয়ে এসো। ভদ্রলোকের মাথা কাজ করছে না, অযথায় কথা পেঁচিয়ে বড় করছে। নয়তো সে বুঝতো আমি ছেলে হয়ে তার অপমান মানব না কিছুতেই। আর সেজন্য আমি যত নিচেই নামতে হোক না কেন নামতে রাজি। কেউ তাকে অপমান করবে, বিনিময়ে আমি তার দিকে ফুল ছুঁড়ে মারবো, এটা তো হতে পারে না। জাংকুক সোফা থেকে উঠে তের হাত ধরে উপরে নিয়ে চলে গেল। জাংকুককে এভাবে চলে যেতে দেখে জিন মিটিমিটি হাসছে। মিস্টার নামজুন বিব্রত হয়ে তাকিয়ে আছেন ওদের দিকে। আপনি এভাবে বাবা মার সামনে থেকে আমাকে নিয়ে আসলেন কেন? আপনার কি লজ্জা শরম কিচ্ছু নেই? আপনার এমন কাজে আমি বারবার সবার সামনে লজ্জা পাই। তের অভিযোগ শুনে হেসে ওকে জড়িয়ে ধরল জাংকুক। আমার বোকা পাখিটার এত লজ্জা আগে তো বুঝিনি। এবার তাহলে আমার পাখিটাকে আরেকটু লজ্জা দিই। তেকে কথা বলার সুযোগ না দিয়েই ওর অধরে অধর ছোঁয়ায় জাংকুক। ধীরে ধীরে গভীর হয় সেই ছোঁয়া। তেও আবেশে চোখ বুঝে নেয়। জিমিন আজকাল একটু একটু রান্নাঘরে যায়। দাদুর জন্য মাঝে মধ্যে খাবার বানায়। কলেজ থেকে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দাদুর জন্য নাস্তা বানায়।
এরপর সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেয় দাদুর সাথে। সন্ধ্যার পর বই নিয়ে বসে। এভাবেই চলছে ওর দিনকাল। এর মধ্যে আর বাবার বাড়িতে যাওয়া হয়নি। বাড়ি থেকে মা বাবা এসেছিল, তারা গ্রামে নিয়ে যেতে চাইলেও জিমিন যায়নি। কেন যেন ওই বাড়ির ওপর থেকে আকর্ষণ কমে গেছে। হয়তো বাবা মার ওপর অভিমান থেকে এমনটা হয়েছে। ইতিমধ্যেই ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আজকাল আর বেগমের কথা ভাবতে চায় না। যে সুতো ছিঁড়ে গেছে সে সুতো আর জোড়া লাগানো যাবে না। গত 2.5 মাসে বেগমকে একবারও ফোন দেয়নি। হয়তো বেগমকে ভুলে যেতে চাইছে, তাই জিমিনও বেগমকে ফোন দিয়ে নিজের অস্তিত্ব তুলে ধরেনি। ফোনের শব্দে বই থেকে মুখ তুলল জিমিন। স্ক্রিনে তাকিয়ে দেখলো তের নাম ভাসছে। ফোনটা রিসিভ করে বলে, বল জিয়ন জাংকুকের বোকা বউ। জিমিন, তুইও আমাকে পচাচ্ছিস, এটা কিন্তু অন্যায়। বাবা, জিয়ন বাড়ির বউ দেখছি রাগ করাও শিখে গেছে। তুই আর কি কি শিখেছিস বোন? জিয়ন জাংকুক কি তোকে ফরওয়ার্ড বানিয়ে দিয়েছে? তোকে একটা খবর জানাতে ফোন দিলাম, আর তুই আমার সাথে মজা নিচ্ছিস? যা, তোকে বলবোই না। তের গলায় রাগের অস্তিত্ব টের পেয়ে হাসলো জিমিন। আর মজা করব না, এবার বল কি বলবি? গ্রামে যাওয়ার অনুমতি পেয়েছি। পরীক্ষা শেষ হলেই গ্রামে যাব। সুগা ভাইয়াকে ফোন করেছিল উনি, ভাইয়া তোকে পাঠাতে রাজি হয়েছে। কবে থেকে উনার পিছনে পড়ে আছি জানিস? অবশেষে উনি রাজি হলেন। গ্রামে যাবি কার মুখ দেখতে? নাকি ছোট চাচির মুখ ঝামটা না খেলে তোর পেট ভরে না? সুখে থাকতে ভূতে কেলাই তোকে? এই 2.5 মাসে তোকে একবারও দেখতে এসেছে ওরা? কোথাও যাবি না তুই। তোকে দেখার ইচ্ছে হলে ওরা এসে দেখে যাবে। রাগ করিস না, কতদিন আব্বু আম্মু পৃথা পিয়াসকে দেখিনি। ওদের জন্য মন কেমন করছে। ওদের জন্য তোর মন কেমন করছে? তোর জন্য কি ওদের মন কেমন করছে? ওরা কি ফোনে তোর সাথে একবারও কথা বলে? বাড়ি থেকে এসেছিস 2.5 মাসের বেশি হচ্ছে, এর মধ্যে কি ওরা একবারও তোকে দেখতে এসেছে? শুনতে এত দরদ ভালো না। গ্রামে যাওয়ার চিন্তা বাদ দে। তার চেয়ে বরং ভাইয়ার সাথে অন্য কোথাও গিয়ে বেরিয়ে আয়। ছোট মামি চাচ্ছেন তোরা হানিমুনে যা। এতদিন যখন বিভিন্ন ঝামেলায় ভাইয়া তোকে নিয়ে হানিমুনে যেতে পারেনি, এবার পরীক্ষা শেষ হলে বেরিয়ে আয়। যেখানে তোর কোনো মূল্য নেই সেখানে কেন যেচে আরেকবার মূল্যহীন হতে যাবি তুই? তে বুঝতে পারছে জিমিন কথাগুলো ভুল বলেনি। ও বাড়িতে ফোন না দিলে বাড়ি থেকে কেউই ওর খোঁজ নেয় না। আব্বু শুধু সপ্তাহে 2 দিন নিয়ম করে ফোন দেয়, তাও 2 মিনিটের বেশি কথা বলে না। দীর্ঘশ্বাস ছেড়ে তে বলে, আচ্ছা আমি ওনাকে বলবো। এই জিমিন, হানিমুনে কোথায় যাওয়া যায় বলতো? তের প্রশ্নে হাসলো জিমিন। এটাও আমিই বলে দেব। তোর পছন্দের যে কোনো একটা জায়গায় যাবি। তোর না পাহাড় পছন্দের? সিলেট রাঙামাটি কত জায়গা আছে তো, সেখানে যা। ভালো কথা বলেছিস। রাতে উনি বাসায় আসলে ওনাকে বলবো। তে, তোর উনি বুঝি তোকে অনেক ভালোবাসে? খুব তো উনি উনি করছিস। আগে তো তাকে দেখতেই পারতিস না। তাকে আগে যতটা বদ মনে করতাম ততটা বদ সে নয়। আগে তো বুঝিনি সে আমাকে এত ভালোবাসে। তে কথাটা বলে দাঁত দিয়ে জিভ কাটলো। আরো কিছুক্ষণ 2 বোন কথা বলে ফোন রেখে দেয়। ও নতুন বউ, দেখো তোমার সাথে কে দেখা করবার আইছে। আজ পরীক্ষা না থাকায় সকালে নাস্তা করে রুমে এসেছে জিমিন। বই হাতে নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু পড়ায় মন বসছে না। এদিকে জিসু আন্টি এসে কথাটা বলতেই বই বন্ধ করে বিছানা থেকে নেমে আসলো। কে এসেছে আন্টি? তুমি দেখো, তুমি মনে হয় চিনতে পারবা। জিসু আন্টি কথা শেষ করতেই তার পেছন থেকে একজন সামনে এগিয়ে আসলো। মানুষটাকে দেখে জিমিন অবাক হয়ে চিৎকার দিয়ে বলল, মিম আপু, তুমি তুমি কিভাবে জানলে আমি এখানে থাকি? মিম নামের মেয়েটি এগিয়ে এসে জিমিনকে জড়িয়ে ধরলো। ওরা একই গ্রামের মেয়ে এবং প্রতিবেশী। ছোটবেলা থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছে। আমি না জানলে কে জানবে শুনি? তার আগে বল কেমন আছিস? জিসু আন্টি, আমি যেই পিঠাগুলো এনেছি সেগুলো থেকে কয়েকটা পিঠা আপনার নতুন বউয়ের জন্য নিয়ে আসেন। মিমের কথা শুনে জিমিন অবাক হয়েছে, বোঝাই যাচ্ছে।
মিমের কথা শুনে ও বুঝতে পেরেছে এই বাড়ি এবং যিশু আন্টি তার চেনা। তুমি খুলনায় থেকে কবে এসেছো আর এই বাড়ির ঠিকানা কিভাবে জানলে? তুমি কি যিশু আন্টিকে চেনো? গত রাতে এসেছি। সকাল থেকে তোর আর তের জন্য পিঠা বানিয়েছি, এই জন্যই তোর কাছে আসতে দেরি হলো। আর আমি শুধু যিশু আন্টিকে নয়, এই বাড়ির সবাইকেই চিনি। তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমি শুধু জানতাম এই শহরেই কোথাও তোমার শ্বশুর বাড়ি। সামনের গলিতে একটা 3 তলা বাড়ি আছে, যার গেটে বাগান বিলাস আর মধুমঞ্জুরি একে অপরকে আলিঙ্গন করে আছে। সেটাই আমার শ্বশুর বাড়ি। এবার চিনেছিস? সত্যি ওটা তোমার শ্বশুর বাড়ি? কেন, সুগা ভাই তোকে বলেনি? মিমের প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে না বলল জিমিন। এবার বল, সংসার জীবন কেমন যাচ্ছে? সুগা ভাই তোকে মাথায় তুলে রেখেছে, এটা আমি জানি, কিন্তু সে তোকে এখানে রেখে ঢাকায় গেল কেন? এমনটা তো হওয়ার কথা নয়। আমি জানতাম সে তোকে 1 সেকেন্ডও চোখের আড়াল করবে না। আরো একবার অবাক হয় জিমিন। মিমের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না ও। এসব কি বলছো তুমি? আমি তোমার কথা বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবে? কতদিন পরে তোমার সাথে দেখা হয়েছে, কিন্তু তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? তোকে সুগা ভাই কিচ্ছু বলেনি? কি বলবে? এটাই যে ভাই তোকে আরো 4 বছর আগে থেকেই চেনে আর 4 বছর আগে থেকেই ভালোবাসে। মিমের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে জিমিন। ওর মুখে কোনো কথা জোগাচ্ছে না, মাথা ঘুরছে ওর। এটা কি বিশ্বাসযোগ্য? কি কি বলছো এসব? অযথা আমাকে ব্লাফ দিও না। অনেক কষ্টে কথাগুলো বলল জিমিন। ও, তার মানে সেই আবেগের গ্যারেজ তোকে কিছুই বলেনি? আমার শ্বশুরের সাথে দাদুর বেশ ভালো সম্পর্ক, সেই সুবাদে এই দুই বাড়ির মধ্যে সম্পর্কও ভালো। যে কোনো অনুষ্ঠানে দুই বাড়ির লোকজন দাওয়াত পায়। আর তাই আমার বিয়েতে গিয়েছিল সুগা ভাই, সেখানে তোকে দেখে পছন্দ হয় তার। এরপর আমার কাছ থেকে তোর সম্পর্কে সব জেনে নিয়েছে সে। এক কথায় তোর পছন্দ অপছন্দ সব মুখস্থ করে রেখেছে। তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। যে ছেলে পড়াশোনা রেখে ছুটিতেও বাসায় আসতে চাইতো না, সেই ছেলে প্রতি মাসে একবার বাসায় আসতো শুধু তোকে দেখার জন্য। তুই তখন গার্লস কলেজে পড়তিস। তোর কলেজের সামনে গিয়ে দাঁড়াতো, লুকিয়ে লুকিয়ে তোকে দেখতো। গত 4 বছর ধরে এটা করছে সে। আমি অনেকবার বলেছি ওর মনের কথা তোকে বলতে, কিন্তু মুখ চড়া ছেলেটা লজ্জায় বলতে পারেনি। মিমের কথা শুনে স্তব্ধ জিমিন পলকহীন চোখে তাকিয়ে আছে মিমের দিকে। এসব কি শুনছে ও? এদিকে মিম সুগা সম্পর্কে বলেই চলেছে নানান কথা। সব শুনে জিমিনের মনে হচ্ছে মাথা ঘুরে যাবে। ভেতরে ভেতরে এত কিছু ঘটে গেছে, অথচ সে জানতেও পারেনি। তুমি আমাকে এসব কথা আগে কেন বলনি আপু? বলেছি, কিন্তু তুই শুনতে চাসনি। বোধহয় সেদিন আমার কথায় গুরুত্ব দিসনি। তোর মনে আছে একদিন তোকে বলেছিলাম এক রাজপুত্র তোর অপেক্ষা করছে, তোকে পেতে সে ব্যাকুল হয়ে দিন গুনছে, কিন্তু তুই আমার কথা শুনে হেসেই খুন হয়ে গেলি। তারপর সুগাকে যখন বললাম তোকে জানিয়ে দেব তার কথা, সেও না করলো। তারপর আর তোকে কিছু বলা হয়নি। একদিনে এত কিছু শুনে জিমিনের কথা বন্ধ হয়ে গেছে। মানুষটা ওকে 4 বছর আগে থেকে চেনে, ওর সম্পর্কে জানে। সেই জন্যই সে ওকে চমকে দিয়ে ওর পছন্দের খাবার রান্না করতে বলছে আন্টিকে। ওর যেগুলোতে অ্যালার্জি সেগুলো আনতে বারণ করছে। এত কিছু সে জেনেছে জিমিন সম্পর্কে, অথচ সে জানতেই পারেনি জিমিনের মন অন্য কারোর সাথে জুড়ে আছে। অবশ্য জানবেই বা কেমন করে? জিমিন আর বগম ছাড়া ওদের সম্পর্কের কথা আর কেউ জানতো না। বগম ওর বন্ধুদের জিমিনের কথা কখনো বলেনি, জিমিনও তাই। ওরা কখনো বাইরে দেখা করেনি, ঘুরতেও যায়নি, কিংবা মানুষজনের সামনে কখনোই এমনভাবে কথা বলেনি যাতে কেউ সন্দেহ করবে। জানিস জিমিন, সুগা খুব ভালো ছেলে। ও নাকি কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলেনি, এটা তোর ভাইয়া বলে। ছোটবেলা থেকে ও নাকি ভীষণ চুপচাপ আর শান্ত। হাজার কষ্ট পেলেও কাউকে কিছু বলে না, শুধু যে কষ্ট দেয় তার কাছ থেকে নীরবে দূরে সরে যায়। একবার নাকি ওর স্কুলের কোন বন্ধু ওকে মিথ্যা বলে টিচারকে দিয়ে মার খাইয়েছিল।
তারপর থেকে সেই বন্ধুর সাথে আর কখনো কথা বলেনি, আর সেই স্যারের সাথেও নাকি কথা বলতো না। তোর ভাইয়া আর সুগা একই স্কুলে পড়তো, তাই তোর ভাইয়া এটা জানতে পেরেছিল। এরকম নাকি আরো অনেক ঘটনা আছে। মিমের কথা শুনে জিমিনের বুক কেঁপে উঠল। তবে কি সে জিমিনের থেকে দূরে সরে যেতে ঢাকায় চাকরি করার সিদ্ধান্ত নিয়েছে? সে নীরবে জিমিনের কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে।